আজকের ভিডিওতে আলোচনা করব যুব ভারতীতে আবার ফিরতে চলেছে সেমিফাইনাল ও ফাইনাল। পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে, আর আগামীকাল আনোয়ার আলীর কেসে শুনানি আছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নেব আজকের ভিডিওতে। প্রথমে যদি আসি যুব ভারতীতে খেলা ফিরে আসার প্রসঙ্গে, তাহলে এটা শুরু করতে হয় গতকাল একটা প্রেস কনফারেন্স ছিল, যেখানে 3 ক্লাবের প্রতিনিধিরা ছিলেন। আমাদের দেবাশিস দত্ত ছিলেন, দেবব্রত সরকার ছিলেন ইস্টবেঙ্গলের তরফ থেকে, ইশতিয়াক আহমেদ ছিলেন মোহামেডানের তরফ থেকে। তো তাদের বক্তব্য থেকে যেটা উঠে এলো, তাদের কাছে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। প্রথমত হচ্ছে আন্দোলনগুলোকে, যে আন্দোলন হয়েছিল যুব ভারতীর সামনে, সেগুলো তারা সমর্থন করেন কি না, বা সেটা নিয়ে তাদের মতামতটা কী। অ্যাকচুয়ালি দেখুন, কেউ আন্দোলনকে সমর্থন করছেন বা করছেন না কোনোটাই পরিষ্কারভাবে তারা বলেননি। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তারা কেন গিয়ে সমর্থকদের পাশে দাঁড়ালেন না, সেটাতে তারা বলেছেন যে এআইএফএফ প্রেসিডেন্ট যখন ছিলেন, তিনি তো বলতে পারেন আমাদেরই প্রতিনিধি, আমাদের সব ক্লাবের মাদার অর্গানাইজেশন, তো তিনি থাকার পর আর কারোর থাকার প্রয়োজন ছিল না, এই রকমভাবে বলা হয় তাদের তরফ থেকে। এবং যুব ভারতীতে যে ম্যাচ ক্যান্সেল করা হয়েছিল, প্রশাসন যে ডিসিশানটা নিয়েছিল, তারা কিন্তু পরোক্ষভাবে সেই ডিসিশানটাকে সমর্থন করেন এবং তারা বলেন পুলিশ প্রশাসনের কাছে নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, যে কারণে তারা এটা করতে পারেনি। এখানে আমাদের বক্তব্য কিছুই নেই, প্রশাসন যদি ম্যাচ না করায় আমাদের করার কিছু থাকে না, কারণ ম্যাচ করার ক্ষেত্রে আমাদের প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। সমর্থকদের ওপর লাঠিচার্জ নিয়ে কোনো নিন্দা বা কোনো প্রতিবাদ বা সেটা নিয়ে কোনো বক্তব্য কিন্তু তাদের তরফ থেকে আসেনি। তবে তাদের বক্তব্য থেকে মূল যে জিনিসটা পাওয়া যায়, যে আন্দোলনটাকে তারা যে সমর্থন করতে পারছেন সেটাও নয়, আবার আন্দোলনের যে তারা বিরোধিতা করছেন এরকমও কোনো ব্যাপার নয়। তারা মাঝামাঝি একটা জায়গা থেকে স্টেটমেন্ট দেয়, তাই সেই স্টেটমেন্ট থেকে বোঝাটা খুবই মুশকিল যে তারা আদৌ আন্দোলনকে সাহায্য করছে না তারা আন্দোলনের বিরোধিতা করছে। তাদের স্ট্যান্ডটা মাঝামাঝি, তারা সাপোর্টও করছে না, তারা বিরোধিতাও করছে না। এখন এ বিষয়ে আমার যে বক্তব্য সেটা অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই যে এর আগেও আমি দেবাশিস দত্তের অনেক ইন্টারভিউ শুনেছি, এবং তিনি পার্সোনাল লেভেলে আলোচনার মাধ্যমে যে ধরনের কথাবার্তা বলেন বা যেটা থেকে এই বিষয় নিয়ে যা কথাবার্তা বলেছেন, তার থেকে একটা ক্লিয়ার জিনিস বোঝা যাচ্ছে, এবং সেটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আমি বা আপনি বা আমাদের মতো আর 5 জন যখন আমরা আন্দোলন করতে নামি, তখন ব্যাপারটা দাঁড়িয়ে থাকে আমাদের উপর। আমাদেরকে পুলিশ ধরতে পারে, আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, বা আমাদের ক্ষেত্রে সরকারি তরফ থেকে কোনো প্রতিবাদ আসতে পারে। সেক্ষেত্রে যাই হোক না কেন, সেই এফেক্টটা পড়ে আমাদের উপর। কিন্তু যখন আপনি কোনো অর্গানাইজেশন চালান, এবং একটা বড় মাপের অর্গানাইজেশন বা একটা ক্লাব বলতে পারেন, এখানে মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহামেডান হোক, আপনারা জানেন যে এই ক্লাবগুলো কিন্তু প্রফিটেবল নয়। মেম্বারদের চাঁদার ওপর দাঁড়িয়ে ক্লাবগুলো চলে, বা বিভিন্ন ছোট ছোট বেনিফিশিয়াল জায়গা এবং কিছু ডোনেশন, এগুলোর ওপর ভিত্তি করে চলে। তো ক্লাবগুলোকে টোটালি নির্ভর করতে হয় সরকারি সাহায্য, সরকারি অনুদান এবং সরকারের সাপোর্টের ওপর। তো এটা খুব স্বাভাবিক। ইনডাইরেক্টলি এগুলো একটা সরকারের দ্বারা পরিচালিতই ক্লাব বলা চলে। ফলে সেখানের কোনো পজিশানে বসে থাকা ব্যক্তি ডাইরেক্টলি সরকার বিরোধিতা করতে পারবেন না, তাহলে সেই এফেক্টটা গিয়ে ক্লাবের ওপর পড়বে। আজকে আমরা সমর্থকরা মাঠে খেলা দেখতে যাচ্ছি, আমরা মাঠে গিয়ে খেলা দেখছি, এনজয় করছি, টাকা দিয়ে টিকিট কাটছি বা মেম্বারশিপ থেকে টিকিট পাচ্ছি, সেই টিকিট নিয়ে আমরা খেলা দেখতে যাচ্ছি। কিন্তু ক্লাব তো ব্যাপারটা সেরকম নয়। ক্লাব যদি সরকারের বিরোধিতা করে, তাহলে প্রতি পদক্ষেপে তাদেরকে নানা রকম প্রবলেমে পড়তে হয়, এবং সেক্ষেত্রে একটা বড়সড় সমস্যারও সম্মুখীন হতে হয়। দেবাশিস দত্ত যেমন বলেছিলেন, যবে থেকে মোহনবাগান ক্লাব আছে, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ক্লাবের মধ্যে, তাতে তিনি বলেছিলেন যে যবে থেকে মোহনবাগান ক্লাব আছে তবে থেকেই কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, বিশেষ করে সরকার পক্ষের। সে যখন কংগ্রেস ছিল তখন কংগ্রেস, এবং যখন সিপিআইএম ছিল তখন সিপিআইএম, এবং যখন তৃণমূল কংগ্রেস রয়েছে তখন তৃণমূল কংগ্রেস। তো এই সমস্ত দলের বা সরকারি দলের ওপর নির্ভর করেই ক্লাবটা চালাতে হয়। তাই আমার ব্যক্তিগত ধারণা, তারা ওই চেয়ারে বসে সরকার বিরোধী কোনো মন্তব্য বা সরকারের বিরুদ্ধাচরণ করতে পারবেন না। এবং আন্দোলনটা শুরু হয়েছিল
খেলা বন্ধ করার প্রতিবাদ হিসেবে কিন্তু আন্দোলনটা আলটিমেটলি টোটালি প্রশাসন বিরোধী হয়ে যায় এবং প্রশাসন সরকারের যেহেতু অংশ, তারা ডাইরেক্টলি এটা বলতে পারছে না যে আন্দোলনটাকে আমরা পুরোপুরি সমর্থন করি। আবার বিষয়টাও এত গুরুতর, সেখানে আন্দোলনকে সমর্থন না করে চুপ করে বসে থাকাটাও কারুর পক্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সম্ভব নয়। তাই তাদের এই মাঝামাঝি একটা স্ট্যান্ড বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং তারা ডুরান্ড কমিটির কাছে রিকোয়েস্ট করতে চলেছে, এটাই তারা জানান যে রিকোয়েস্ট করেছেন বা করতে চলেছেন যে ম্যাচগুলো যেন যুব ভারতীতে ফিরিয়ে আনা হয় এবং মোহনবাগান ম্যানেজমেন্টের ডিসিশন যে বাকি সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে তারা যাচ্ছে না জামশেদপুরে, যেটা কথা ছিল যে প্লেয়ারদের চোটও আছে তাদেরকে নিয়ে তারা যাবে, তো সেই ডিসিশান থেকে তারা সরে আসে এবং যেটা শোনা যাচ্ছে যে ম্যাচগুলো ফিরতে চলেছে। সেমিফাইনাল এবং ফাইনাল যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ওঠে তাহলে খেলাগুলো যুব ভারতীতেই হবে, মানে মোহনবাগান ইস্টবেঙ্গল উঠলেই হবে ব্যাপারটা নয়, যাই হোক না কেন খেলাগুলো যেরকম শিডিউল আছে সেইভাবে সেই ভেন্যুতেই হবে। তো এটা দু দলের সমর্থকের জন্যই একটা খুবই ভালো খবর যে আমরা আবার মাঠে গিয়ে তাদের লাইভ খেলাগুলোকে এনজয় করতে পারবো, মাঠে থেকে তাদের জন্য গলা ফাটাতে পারবো বা প্রতিবাদ করতে হলে প্রতিবাদ করতে পারবো, যাই করতে হয় সেটা আমরা করতে পারবো। সেটা ফিরে আসছে আবার যুব ভারতীতে। নেক্সট যদি চলে আসি আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আগামীকাল 22 তারিখ ফাইনাল ডিসিশন হতে চলেছে, তো সেই দিকে আমাদের নজর থাকবে। বিভিন্ন বিষয়ের মধ্যে আমরা ওই বিষয়টা থেকে একটু সরেই গেছিলাম, যদিও বিষয়টা নিয়ে আলোচনা করার মতোও কিছু ছিল না। যা হবে আগামীকাল দেখা যাবে, কি পেনাল্টি হয় কি শাস্তি হয় সেই বিষয়টা কালকে ক্লিয়ার হবে। এবার যদি চলে আসি পরবর্তী পাঞ্জাব এফসি ম্যাচে, মানে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে এ বিষয়ে প্রথমেই বলি যে এই পাঞ্জাব এফসি ম্যাচটাই কিন্তু একমাত্র ম্যাচ রয়েছে যেখানে আমরা অল্প হলেও এক্সপেরিমেন্ট করা বলতে পারেন বা প্লেয়ারদের খেলিয়ে দেখে নেওয়া এইটা আমরা করতে পারি, কারণ এর পরের ম্যাচগুলো থেকে সেই সুযোগটা আর থাকবে না। প্রত্যেকটা ম্যাচ একটা বলতে পারেন কঠিন ম্যাচ হতে চলেছে, তো এই ম্যাচটা তুলনামূলক হলেও সামান্য হলেও একটু সহজ ম্যাচ, তো এই ক্ষেত্রে আমরা কম্বিনেশানগুলো একটু টেস্ট করে নিতে পারি। প্রথম ফরমেশানে একদমই 3-5-2, দুটো ফরমেশানই 3-5-2 করা হয়েছে, কারণ এইভাবেই টিম খেলে অভ্যস্ত এবং পাঞ্জাব এফসি আমরা যতদূর জানি বা যা দেখে এসেছি যে পাঞ্জাব এফসি কিন্তু 5 জন ডিফেন্স নিয়ে খেলবে এবং 5 জন ডিফেন্স নিয়ে ডিফেন্সটাকে জ্যাম করলে সেই ডিফেন্স ভাঙার জন্য অ্যাটাকে প্রচুর মানে বেশি লোকের প্রয়োজন হবে, বেশি অ্যাটাকারের প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে 3-5-2 ছকটায় পারফেক্ট বলেই মনে হয়। তবে যেহেতু পাঞ্জাব এফসি খুব একটা অ্যাটাক করে না, আমাদের ডিফেন্স নিয়ে অত ভাবনা চিন্তা করার প্রয়োজন হবে না, ওরা ডিফেন্সিভই মেনলি খেলবে এটাই এক্সপেক্ট করা হচ্ছে। তবুও আমি বলবো যদি দুজন ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার দুজনকে একসঙ্গে নামিয়ে তাদের মধ্যে কম্বিনেশানটা একটু টেস্ট করে নেওয়া যায়, যে তাদের মধ্যে কারণ প্রয়োজন হলে তো তাদেরকে পরে কোনো ম্যাচে একসঙ্গে খেলানোও হতে পারে, তো একটা ম্যাচ প্র্যাকটিসের দরকার আছে, সেটা এখানে করা যেতে পারে। মাঝ মাঠে যেরকম আপুইয়া বা অভিষেক সূর্যবংশী, সাহাল, থাপা এই চারজনকে দিয়েই কিন্তু মাঝ মাঠটা অল্টারনেটিভ করে অ্যাডজাস্ট হয়ে যাবে এই ম্যাচটার ক্ষেত্রে, অন্তত আমার মনে হচ্ছে। তো এই ম্যাচে আমরা দুটো ফরেন ডিফেন্ডার নামিয়ে প্রথম হাফে দেখে নিতে পারি তাদের মধ্যে কম্বিনেশান কী হচ্ছে এবং অপোনেন্ট যদি অ্যাট্যাক করারও চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের ডিফেন্সটা অনেক মজবুত থাকবে এবং যদি এই কম্বিনেশান দিয়ে আমরা গোল তুলতে না পারি বা আমাদের ম্যাচ যদি জেতার অবস্থায় পৌঁছতে না পারি তখন প্রয়োজন অনুযায়ী আমরা সেকেন্ড হাফে ছকটাকে চেঞ্জ করে নিতে পারি, একজন বিদেশি ডিফেন্ডার তুলে নিয়ে একজন এক্সট্রা ফরেনার নামিয়ে অ্যাটাকিংয়ে আমরা খেলাটা চেঞ্জ করতে পারি। তো প্রথম ছকের ক্ষেত্রে দুজন ডিফেন্ডার নামিয়ে টেস্ট করে নেওয়াটা আমার মনে হচ্ছে বেটার হবে। আর যদি দেখা যায় এই ছকে কাজ হলো না বা আমরা গোল তুলতে পারলাম না, তাহলে সেকেন্ড ছকে চলে যাওয়াতে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে একজন বিদেশি ডিফেন্ডারকে তুলে নিয়ে গ্রেগ স্টুয়ার্টকে ইন্ট্রোডিউস করানো হলো, বা গ্রেগ স্টুয়ার্ট যদি প্রথম থেকে খেলে তাহলে দিমিত্রি পেটেরসকে ইন্ট্রোডিউস করা হলো, যে কোনোভাবে মাঝ মাঠে আরেকজন বিদেশি বাড়িয়ে দেওয়া হলো বা অ্যাটাকিংটাকে আরেকটু স্ট্রং করে নিয়ে আমরা গোলের জন্য ঝাঁপাতে পারি, এটা আমরা করতেই পারি। সেক্ষেত্রে আমাদের দু ধরনের কম্বিনেশানই কিন্তু টেস্ট হয়ে যাবে। আর এই ম্যাচে জেমি ম্যাকলারেনের পুরো ম্যাচ তো খেলার সম্ভাবনাই নেই, অল্প ম্যাচ খেলারও সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এর মধ্যেও ভালো খবর যেটা সেটা হলো জেসন কামিন্স কিন্তু দারুণ ফর্মে আছে। তো এই মুহূর্তে জেমি ম্যাকলারেন যদি পুরোপুরি ফিটও থাকতো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমে জেসন কামিন্সকেই নামানো হতো, জেমি ম্যাকলারেনকে চেঞ্জে নামানো হতো, কারণ জেসন কামিন্স একটা অদ্ভুত বা বলতে পারেন এক্সট্রা এফর্ট নিয়ে প্র্যাকটিস করছে এবং তার খেলার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে এবং তার মধ্যে একটা এক্সট্রা এফর্ট দেখা যাচ্ছে।
এবার এই দুটো ছক নিয়ে আপনাদের কি মতামত সেটা জানান। আগামীকাল আমি ম্যাচের কখন কোথায় কিভাবে দেখা যাবে সব কিছু জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং লাস্টে এটাই বলতে চাই, জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।